আমার এই অনুষ্ঠান সরলীকরণে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার উদ্দেশ্য থাকে যে বিভিন্ন সমসাময়িক বা বিভিন্ন আলোচনার যে বিষয়গুলো দিন দিন আমরা লক্ষ্য করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা মেইনস্ট্রিম মিডিয়াতে, সেগুলোকে সরলভাবে কিছু ব্যাখ্যা দেওয়ার। আজকাল যে ডান বাম নিয়ে কথাগুলো হয়, আমাদের অনেক বা এই প্রজন্মের অনেকেই হয়তো জিনিসগুলোর সংজ্ঞা ঠিকমতো বোঝেন না। আমি ঠিক ডিটেলস ডেফিনেশনে যাব না, বাট বর্তমান প্রেক্ষিতে সেগুলোর মূল্যায়ন কী বা অর্থ কী সেটা একটু আলোচনা করব। 71 সালে দেশ স্বাধীন হওয়ার যে এজেন্ডাগুলো ছিল, যে কারণগুলো ছিল, তার মধ্যে একটা কারণ বা একটা দাবি বা একটা ইচ্ছা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার, সেটা ছিল যে আমরা একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। তার অর্থ যে অসাম্প্রদায়িক শুধু যে ধর্মীয় তা না, সব সম্প্রদায়কেই মিন করা হয়। আমরা ধর্মটাকে যদি ধরি, সেক্ষেত্রে সব ধর্মের সমান অধিকার থাকবে, যে যার মধ্যে চর্চা করবে, কেউ কারোটাও কখনো কোনো ব্যাপারে ইনফ্লুয়েন্স করবে না, বাধ্য করবে না পালন করতে। তো পরবর্তীতে 86-র দিকেই যদি ধরা যায়, যে ধর্মীয় রাজনীতিগুলো মোটামুটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এর সাথে সময় ইলেকশন করতে হলো, যে কোনো কারণেই হোক, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বা নিজেদেরকে জানান দেওয়ার জন্য, যাই হোক করলো। পরবর্তী দেখা গেল যে ডানপন্থী বলতে ইসলামী দলগুলো একটা সক্রিয় রাজনৈতিক পদ্ধতিতে আসলো। অ্যাট দ্য সেম টাইম ওরা বুঝতে পারলো যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে শুধু ডানপন্থী স্লোগান দিয়ে খুব একটা সুবিধা করা যাবে না। তো ওরা কী করলো লাস্ট আপনার সেই 86 থেকে এই পর্যন্ত যদি দেখি, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে অনেকটা পরগাছার মতো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে জানান দেওয়ার জন্য বিভিন্নভাবে অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যালায়েন্স, ইলেকট্রাল অ্যালায়েন্স, বিভিন্নভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওরা চালিয়ে গেল এই পর্যন্ত। এমনকি সম্ভবত 2024 নির্বাচন ছাড়া এর আগ পর্যন্ত সবসময় ওরা তাই করে এসছে, বিশেষ করে জামাত ইসলাম। বাকিগুলো আবার আওয়ামী লীগের সাথেও ছিল, অনেকগুলো দলই ছিল ইসলামপন্থী। তো এই সময়টা, বর্তমান সময়টা এই দলগুলোর জন্য একটা স্বর্ণযুগ বলা যায়। 54 বছরের ইতিহাসে এত স্বাধীনভাবে রাজনীতি করার, মত প্রকাশ করার সুযোগ এরা আর কখনো পায়নি। সুযোগ না দেওয়াটা যৌক্তিক ছিল না কোনো কারণেই। রাজনীতি সবাই করতে পারে, ধর্ম নিয়ে রাজনীতিকে কতটুকু করতে পারে সেটা বিতর্কের বিষয়, সেটা এক একজনের এক এক ধরনের মতবাদ আছে। আমি এখানে আমার মতবাদ দেওয়ার জন্য আজকে আলোচনা শুরু করিনি। তো এখন যে পরিবেশটা এখন দেখা যায় না, সেটা দেখা হচ্ছে যে এরা স্বাধীনতা বলতে, মানে ওদের রাজনৈতিক স্বাধীনতা বলতে যেই সমস্ত সুযোগ সুবিধা সর্বোচ্চ পর্যায়ে তাদের দলের পক্ষ থেকে বলা যায় এখন ভোগ করছে। তো এখন ওরা যখন দেখে যে ডানপন্থী স্লোগান দিয়ে একটা মধ্যপন্থী মেজরিটি দেশ বলতেই হবে। এখন মধ্যপন্থী বলতে আমি কি বুঝাই? আমি সেকুলার বুঝাই ইনটু একটু ডিফারেন্ট ফর্মেটে আমরা মুসলিম মেজরিটি কান্ট্রি। আমরা ধর্ম চর্চা যদিও না করি, ধর্ম পালন করি। চর্চাটা হয়তো করা হয় না, পালন করি অ্যাজ এ মুসলিম হিসাবে। মেজরিটি। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমরা আবার বেশ কিছু সামাজিকভাবে বেশ কিছু ছাড় দিই। সন্তানদের বেলা ছাড় দিই, নিজেদের পারিবারিক জীবনেও ছাড় দিই, নিজের ব্যক্তি জীবনেও ছাড় দিই। এটা হচ্ছে মধ্যপন্থা। এখন এইটার বিচার বা এটা কতটুকু শুদ্ধ ধর্ম বা কতটুকু অ্যাকসেপ্টেবল সেই তর্ক ভিন্ন। সেখানে ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান আমার নাই। আমার ধারণা অনেক বড় বড় স্কলাররাও সঠিক ব্যাখ্যা দিতে পারবে কি না, বা তাদের সেই ব্যাখ্যাগুলো অ্যাকসেপ্টেবল হবে কি না ওয়াইডলি, সেটাও বিতর্কের বিষয়। আমি শুধু এতটুকুই বলবো যে মধ্যপন্থী মেজরিটির দেশ, আমি পার্সেন্টেজ বলতে পারবো না, বাট যদি ভোটের গত 4টা যে ভালো ইলেকশন হয়েছিল, সেই ভোটের
মাপঝোপও যদি করা হয় শতকরা হারে বা পার্সেন্টেজে, সেখানে 10 থেকে 12% উপরে ডানপন্থীরা। এখানে ডানপন্থী বলতে আমি ইসলামপন্থী বলছি ইসলামী দলগুলোর কথা বলছি, সরি ইসলামপন্থীর কথাটা ভুল বলা হবে, ইসলামী নামধারী দলগুলোর জনপ্রিয়তার কথা বলছি। 10% বা 12%-এর উপর কখনোই ওরা ভোট পায়নি। হ্যাঁ, তো তাই যদি হয়ে থাকে তাহলে এখন ওরা ভাববে বা ভাবছে হয়তোবা যে শুধু ডানপন্থী স্লোগান দিয়ে শরিয়া আইন, খেলাফত এই সমস্ত শব্দ ব্যবহার করে খুব বেশি এই মধ্যপন্থী দেশে আগানো যাবে না। তাই ওরা কি করছে এখন? মজার বিষয় হচ্ছে, আপনি যখন কোনো আদর্শ ভিত্তিক রাজনীতি করবেন, আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কোনো উপায় নাই। সেটা বামপন্থীদের বেলা প্রযোজ্য। আপনি কমিউনিস্ট করেন, হার্ডকোর কমিউনিস্ট করেন, মার্ক্সবাদী করেন, বা লেনিন, যেটা যাকে ফলো করেন, আপনি ওই কোর লাইনেই থাকবেন, তাইলে আপনাকে বামপন্থী বলা যাবে। আপনি নেগোশিয়েট করে ফেললে ইউ আর নো লঙ্গার বামপন্থী। ঠিক একই ব্যাপারটা ডানপন্থীদের বলা যাবে না। কেন বলতে পারবো না। কিন্তু তারা কি করছে, কি দেখছি আমরা? কখনো বলছে মেয়েদের নাচ হালাল, আবার কখনো বলছে রোজা আর পোজা মুদ্রার এপিঠ উপিঠ। তো এই যে কথাগুলা, অথবা লোগো থেকে আল্লাহ শব্দটা বাদ দিয়ে পুরো আরবি শব্দগুলো উঠিয়ে নিয়ে লোগো পরিবর্তন করে ফেলছে। আবার জনসভাতে ছেলে মেয়ে একসাথে বসতে দিচ্ছে। তো আমি ধর্ম নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে বসিনি এখানে, কিন্তু আপনি যখন বলবেন যে আপনার আদর্শ ইসলাম, আপনার আদর্শ শরিয়া, আপনার আদর্শ খেলাফত, সেইগুলা যখন বলবেন তাহলে আপনি চরম ডানে, কিন্তু আপনি মধ্যদের মতো কথা বলছেন কেন? বা আপনি মধ্যপন্থী হতে যাচ্ছেন কেন? এটা তো একটা প্রতারণা, এটা একটা লোকজনকে বোকা বানানোর চেষ্টা করা, তাই না? আপনি ভেবে দেখেন, আপনি একটা জিনিসে বিশ্বাস করেন, অথচ আপনি কোনো একটা স্বার্থ হাসিলের জন্য আপনি আপনার রং বদলিয়ে ফেললেন। সেটা কি আপনি আদর্শ ভিত্তিক হলেন? থাকলেন না তো। তো এই যে ছলাকলা, এই যে ছলচাতুরি, এই দলটা এই যে প্রথমবার তা না, কিন্তু তা না। একজন শীর্ষ নেতা বলেছেন যে ধানের শীষ, সরি, দাঁড়িপাল্লায় ভোট না দিলে, দাঁড়িপাল্লায় যে ভোট না দিবে সে বেহেশতে যেতে পারবে না। আচ্ছা, ভালো কথা। তাহলে 2008 সালে যে আপনার নেতারা ধানের শীষের মার্কায় ভোট নিল 96-তে, তাহলে আপনার নেতাদের যারা ভোট দিয়েছে তারা বেহেশতে যাবে না, আপনার নেতারাও যাবে না। তো এই যে সাংঘর্ষিক কথাগুলো বলা, সুযোগের সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করতে যে নিজের আদর্শ বিচ্যুতি দেওয়া, সেই ক্ষেত্রে আপনাদের দলের নামের সাথে ইসলামী শব্দটা কতটুকু রাখা উচিত? আপনারা মধ্যপন্থী দল হয়ে যান ডিক্লেয়ার দিয়ে, এতে কোনো অপরাধ তো নাই। রাজনীতি করার অধিকার তো সবার আছে, ভোট দিবে জনগণ, তাই না? আপনি ক্যামোফ্লোজ তৈরি করবেন কেন? সেটা হচ্ছে আমার আমার উদ্বেগের বিষয়। জনগণ ওয়েলকাম করবে আপনার আদর্শকে, যদি আপনি আদর্শভিত্তিক রাজনীতি হন, এবং সেটাই আপনার ডে ওয়ানে যখন থেকে রাজনীতি শুরু করে সেটাই থাকে আপনার এজেন্ডা, যে আমি একটা সময় লোকজনকে কনভিন্স করব, আমার মতে আনবো, আর না মতে আসলে নাই, আমি আমার মতে চলবো। এটাই তো আদর্শভিত্তিক রাজনীতি। বা এর আদর্শভিত্তিক রাজনীতি না, যে কোনো আদর্শ ড্রিভেন জিনিসটাই অর্থই তাই। আমি আমার লক্ষ্য বা আমার এজেন্ডা থেকে আমি সরবো না। তো এই যে বিচ্যুতিগুলো, আচ্ছা, তারপর দেখেন এরা ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতার অংশ থাকার জন্য 91, 96, 2001, 2008 বারবার বিভিন্ন ঘোল পাল্টায়, বিভিন্নভাবে বিভিন্ন দলের পরগাছা বিভিন্নভাবে হয়ে কোনোভাবে ঝুলে থাকতে চায়। এবার গাছ হতে চাচ্ছে, পরগাছা থেকে গাছ হতে যাচ্ছে, হতে যেয়ে ওরা হোঁচটটা খাচ্ছে, বারবার হোঁচটটা খাচ্ছে। যে অ্যাকসেপ্টেবিলিটি তো লাগবে। আমি 10%, আরেকটা দলের চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল ইত্যাদির কারণে জনপ্রিয়তা হারাচ্ছে, বাস্তবতা, সত্যি কথা। কিন্তু আমাকে তো ভোট জিততে গেলে 51% পাইতে হবে, 51%, তাই না? আপনি এখন যে কোনো একটা সংসদীয় আসনে কল্পনা করে দেখেন তো, সেখানে ভোট আরেকটি দলের ভোট কমছে, ভালো কথা। কিন্তু আপনাকে ফার্স্ট পাস দ্য গোল পোস্ট হতে গেলে আপনাকে তো 51% ভোট পেতে হবে। এখন আপনি ওই এলাকায় 51% লোক কি ডানপন্থী?
খুব কঠিন হবে পাওয়া। হ্যাঁ, দু একটা আসনে হয়তো ব্যতিক্রম থাকবে। সেক্ষেত্রে আপনি কী করছেন? আপনার হয়তো 25%, বাকি 26% জোগাড় করার জন্য আপনি মধ্যবর্তী হয়ে যাচ্ছেন রাতারাতি। কিন্তু আদর্শ ভিত্তিক রাজনীতিবিদরা মৃত্যুর আগ পর্যন্ত আদর্শ বদলায় না। আপনি ঘোল পাল্টাচ্ছেন, আপনি বেশ চেঞ্জ করছেন, আপনার এজেন্ডা আপনি বাস্তবায়ন করার জন্যে যেই সমস্ত ছলচাতুরি করা দরকার সেগুলো করছেন। সেই জিনিসগুলো জনগণ বিচার করবে, জনগণ বুঝবে। আমি ধর্ম নিয়ে বিশ্লেষণ করতে বসি নাই। শুধু অতটুকুই বলবো যে এগুলো আসলে দলের জন্য বা আপনার সংগঠনের জন্য কোনো সুফল বয়ে আনবে না, কারণ আপনার এখানে হার্ডকোর ডানপন্থী কিন্তু লোকজন আছে। এটা কতদিন ভালোভাবে নিবে সেটা দেখার বিষয়। আর যদি ওনারা না দেখেন এবং এটাকেই মনে করেন দলের আদর্শ, তাহলে আমারও আপনাদের ইন্টিগ্রিটি নিয়ে, দলের কনস্টিটিউশন নিয়ে, দলের এজেন্ডা নিয়ে আমার সন্দেহ আছে। ভালো থাকবেন। আর শুভকামনা রইল, আপনি আপনার ডানপন্থী পথে যদি চলেন, সেই ক্ষেত্রে ছলচাতুরি যখন করবেন তখন আর শুভকামনা থাকবে না। ভালো থাকবেন। ধন্যবাদ।